বিষয়টা হলো সবকিছুই আপনি অফ ক্যামেরা আপনার সাথে কথা হচ্ছিল বল কার কোর্টে আছে এটা নিয়ে। বিষয়টা হলো আসলে এগুলো সবই সরকারের সিদ্ধান্ত এবং এই ঝামেলাগুলো সরকার পাকাচ্ছে। জামাত, বাংলাদেশ জামাতে ইসলাম, তারা ৩০০ আসনে অনেক আগে থেকে তৈয়ারি নিয়ে আছে এবং তারা নিশ্চয়ই তাদের রাজনৈতিক খেলা খেলবে ভাই। এগেন এটা কম্পিটিশন, নির্বাচন একটা কম্পিটিশন তারা জিততে চেষ্টা করবে এবং এটা জিতবার জন্য তারা যত নোংরা খেলা, ভালো খেলা, মন্দ খেলা যা পারে সব করবে। এইটাই কম্পিটিশনের নিয়ম। সো তারা তাদের খেলা খেলছে। প্রবলেমটা হলো যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই যেটাই জামাত বলছে বা যেই খেলাই খেলতে চেষ্টা করছে এইটাতে পুরো বাতাস দিচ্ছে। জামাত বলছে ওই যে আরপিওর ধারা ২১ বাতিল, ধারা ২১ ছিল হলে কোয়ালিশন একটা সিম্বল সবাই নিতে পারে। এটা কোনোভাবে গণতান্ত্রিক কোনো মূল্যবোধ বা গণতান্ত্রিক কোনো প্রিন্সিপালের বিরোধিতায় না। যে পার্টি যেভাবে করতে চায় করতে পারে। অনুমোদন করে জি, মানে ইলেকশন ল কি এটি? জি, অবভিয়াসলি আরপিও ইলেকশন ল, সো অবভিয়াসলি এটা অনুমোদন করে। কিন্তু সেই লটি তো তারা সংশোধন না, সেটার জন্য তারা লাফালাফি করছে। এখন এটাতে তাদের কি লাভ? তাদের লাভ তারা অন্য কারোর একটা প্রবণতা থাকে না যে আমরা এই কারণে কোয়ালিশনে আসতে পারি, ওই প্রবণতাটা কমানো, অন্য সব কোয়ালিশনকে দুর্বল করবার একটা প্রচেষ্টা। দুর্বল হবে না হবে সেটা পরের কথা, কিন্তু প্রচেষ্টাটা দুর্বল করবার। কারণ সে অন্য কোনো কোয়ালিশনকে যদি দুর্বল করতে পারে তার শক্তি বাড়তে পারে। কারণ খেলার মাঠে আপনার প্রতিপক্ষ যতগুলো খেলোয়াড় আছে তাদের দুর্বলতা মানেই আপনার শক্তি, ঠিক না? সো তাদেরকে আমি দুর্বল করতেই চাইবো, এটা গণতান্ত্রিক হোক অগণতান্ত্রিক হোক। সো জামাতের জায়গা থেকে ঠিক আছে ভাই, ওরা একেবারেই ইললেজিটিমেট ডিম্যান্ড করছে, কিন্তু এই ডিম্যান্ড করার অধিকার ওদের আছে। প্রবলেমটা হলো আমাদের ওই যে প্রতারণার সরকার বা গর্ধব সরকার বা ইনএফিশিয়েন্ট সরকার যেটাই বলেন না কেন, এই সরকার এগুলো নিয়ে বাতাস দিয়ে লাফাচ্ছে। সো এখন জামাত বললে আপনি লাফাবেন? জামাত বলছে গণভোট দিতে হবে। গণভোট নিয়ে আপনার সাথে আমি ইতিমধ্যে কথা বলছিলাম, তুষার ভাই এটার সাথে অ্যাড করলেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণভোট কেন অযৌক্তিক। মানে সরকার আবার বলছে যে গণভোট আগে কি পরে সময় নির্ধারণ করবে রাজনৈতিক শক্তিগুলো। কেন রাজনৈতিক শক্তি নির্ধারণ করবে? কারণ আপনি যদি রাজনৈতিক শক্তি বলতে হয়, রাজনৈতিক শক্তির আসলে শক্তি কি এটা তো জনগণ নির্ধারণ করবে। জনগণ নির্ধারণ করবে নির্বাচনের মাধ্যমে, ভোট দিয়ে নির্ধারণ করবে। তার আগে আমি একটা রাজনৈতিক দল, এনডিএম নিবন্ধিত রাজনৈতিক দল, জামাত একটা রাজনৈতিক দল, আমার জামাতের ভিতরে কি পার্থক্য আছে? মানে সরকার যদি বলে, সরকার যখন ডাকছিল, এই সরকার প্রত্যেকটা পদে পদে প্রশ্নবিদ্ধ। এনসিপিকে যখন ডেকেছে, এখন নাইলে এনসিপি ওই যে শাপলা কলি না কি কলি পেয়েছে, এই যে শাপলা কলিও দিল, কোন আইনি অধিকারে শাপলা কলি দিয়েছে? আরপিওর ভেতরে যে আরপিও নিয়ে এখন লাফালাফি করছে জামাত, যে আরপিওতে চেঞ্জ আনতে হবে, এই আরপিওতে পরিষ্কার দেয়া আছে যে এইটার ইখতিয়ার শুধুমাত্র নির্বাচন কমিশনের, কোনো দল চাইতে পারে না, এবং নির্বাচন কমিশন যেই লিস্টটা তালিকাটা দিবে সেই তালিকা থেকে নিতে হবে, এবং সেই তালিকা থেকে নেয়ার পরও আপনি যেটা নিবেন সেইটা দেবার কোনো বাধ্যবাধকতা নাই নির্বাচন কমিশনের। যেটা পুরোপুরি নির্বাচন কমিশনের ইখতিয়ার। কিন্তু কি হলো এই সরকারে? এই সরকার এনসিপি যেটা চাইলো সেটা দেয়া হলো। তাহলে এই সরকার পক্ষপাতিত্ব করছে না? জামাত যেটা চাচ্ছে সেটা হচ্ছে, এই সরকার পক্ষপাতিত্ব করছে না? আপনি বলেন বাংলাদেশের গত 54 বছরের ইতিহাসে রাজনৈতিক দল হিসেবে যদি আপনার কম্পেয়ার করতে হয়, এনসিপি জামাতকে আপনি বিএনপির সাথে কম্পেয়ার করতে পারেন? আমার দল ভাই বিএনপির সাথে কোনো কম্পেয়ারিজন হয় না। কি বিএনপির চেয়ে বিএনপি বা অপর যে রাজনৈতিক দলগুলো রয়েছে, না, আপনি যদি বলেন রাজনৈতিক দল, আপনি যখন রাজনৈতিক দল বলবেন তখন আপনার একটু হিসাব করতে হবে না কোন রাজনৈতিক দল। ইদার আপনি জনগণের কাছে আগে যান, তাহলে নির্বাচন হোক, নির্বাচনে জনগণ দেখিয়ে দিক কোন বিএনপি কেন চাইলো না তখন, বিএনপি কেন বিরোধিতা করলো না যখন জামাত এবং এনসিপিকে সরকার একতরফাভাবে সহযোগিতা করছে? এই জায়গায় আমি আপনার সাথে আবার ফেরত আসি। ওই যে প্রথমে যে আলোচনাটা আপনি শুরু করেছিলেন, আপনি বলেছিলেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ, নিজেরা প্রতিজ্ঞা নিয়েছিলাম এই সরকারকে সহযোগিতা করবার, মনে আছে? এই আজকে একটু আগে এই কথা শুরু করার আগে অন ক্যামেরা আপনি বলছিলেন আমরা আসলেই করেছিলাম। ওই ঐক্যটা আমাদের ছিল যে এই সরকারকে যেভাবে হোক আমরা সহযোগিতা করব। এই জায়গায় আমাদের যুগপৎ আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু বারবার বলেছিলেন ওনার জায়গা থেকে যে আমরা কোনোভাবে এই সরকারকে ফেল করতে দিতে পারবো না, নো ম্যাটার হোয়াট। এবং অনেক দূর আমরা সবাই সেম চিন্তায় ছিলাম, সেম আপনার বিশ্বাসে ছিলাম। কিন্তু প্রবলেমটা হলো যে এই সরকার নিজে চায় পক্ষপাতিত্ব করে একটা বায়াস দেখিয়ে, পলিটিক্যাল বায়াস, যেই বায়াস বলেন দেখিয়ে, তারা যেন সঠিক নির্বাচন দিতে পারে না পারে এই ধরনের একটা এই যে ফেইলিয়ারের একটা ইমেজ তারা নিজেরা তৈরি করতে চায়। তারা একটা ঐতিহাসিক ভালো নির্বাচন দিবেন। সরকার তো কি বলছে আমি তো জানি না ভাই, কারণ সরকার তো বলছে বিএনপি আর এনসিপি সমান দল। বিএনপি আর এনসিপি কিভাবে সমান দল? সরকার বলছে সরকারকে চাকরি দিয়েছে ছাত্ররা, তারপর সরকার বলছে এই ছাত্ররা হলো এনসিপি, তারপর আমরা বাস্তবতা দেখছি হলো ক্যাম্পাসের প্রত্যেকটা নির্বাচন এনসিপি হেরেছে। তাহলে এটা কি ছাত্রদের দল?
মানে সরকার কি বলছে এইটার থেকে, মানে আজকে আসিফ নজরুল কি বলে, আজকে শফিক সাহেব কি বলে, বা এই যে যারা দায়িত্বে আছে এরা কি বলে, এর থেকে বড় ভণ্ডামি জোক বাংলাদেশে আর নাই ভাই। আমরা হাসতাম এক সময় যখন হাসিনা বলতো, একটু ভয় পেতাম, ঠিক আছে উঠাই নিয়ে যাবে, কিন্তু হাসতাম যখন হাসিনা একটা কথা বলতো, হাসিনার লোকজন একটা কথা বলতো। আনফরচুনেটলি অত্যন্ত দুঃখের সাথে বলছি ভাই, এই সরকারে যারা আছে না তাদের কথার মূল্য ওইটার থেকে কম। জি, ববি হজ্জাজ, আবারও আপনার কাছে আসবো। আব্দুল নূর তুষার ভাই, জামাত সহ যে 8টি রাজনৈতিক দল 5 দফা দাবিতে আন্দোলন শুরু করেছে, সেটি আপনার কাছে যৌক্তিক অযৌক্তিক যেটি মনে হোক, আসলে ভোটের ঠিক 3 মাস আগে এরকম আন্দোলন আপনি কিভাবে দেখেন একজন নাগরিক হিসেবে? দিন শেষে আপনি একজন সাধারণ নাগরিক। সাধারণ নাগরিক হিসেবে কেন আমি বলতে চেয়েছি, কারণ আমাদের এই সাধারণ নাগরিকের যে শক্তি বা ক্ষমতা সেটাকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করছে আমাদের এখনকার এই সরকার। কেন করছেন, কিভাবে করছেন, এটা যদি আপনি ব্যাখ্যা করতে পারেন লম্বা ব্যাখ্যা হবে, কিন্তু আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, এই যে এত এত কমিশন, এত এত সরকার হয়েছে, সাধারণ মানুষকে কারা রিপ্রেজেন্ট করেছেন এখানে, তাই না? সাধারণ মানুষকে রিপ্রেজেন্টেশনটা তারা কিভাবে নিয়েছেন? রাজনৈতিক দলগুলির ভেতর দিয়ে নিয়েছেন। রাজনীতির বাইরে তারা কোনো সাধারণ সংগঠন, সাধারণ ভাবে জনগণকে নিয়ে কাজ করে এরকম কোনো বিদ্যোৎসাহী ব্যক্তি অথবা সোশ্যালি যাদের পজিশন আছে, যারা সোশ্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেন, এমন কোনো ব্যক্তির সঙ্গে কোনো বৈঠক করেছেন? বাংলাদেশে কি কোনো ব্যক্তি নাই, কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানগুলিকে মানুষ শ্রদ্ধা করে? নিশ্চয়ই রয়েছে, তাই না? কিন্তু মনে হয়েছে এরকম একটা ব্যাপার যে বাংলাদেশে কেবল শ্রদ্ধেয় হচ্ছেন এই সরকারের যারা সদস্য তারা, এবং সবচেয়ে বেশি শ্রদ্ধেয় আবার তারা যারা ঠিক উপদেষ্টাও নন, উপদেষ্টাদের আশেপাশে ঘুরঘুর করেন সেরকম লোকেরা। এবার আসেন এই যে 5 দফা দাবি, তার মধ্যে একটা দাবি হচ্ছে আরপিও, এই যে রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, এইটাতে তারা সংশোধনী এনেছেন। আপনি দেখেন একাধিকবার তারা সংশোধনী করেছেন। কেন এটা বারবার কেন সংশোধন করতে হচ্ছে? আসল জায়গায় হাত না দিয়ে তারা কি কারণে একটা প্রতীকের জন্য এইভাবে তারা ব্যস্ত হয়ে গেলেন? কারা প্রতীকটা চেয়েছে, কেন চেয়েছে? প্রতীক কি ছিল না প্রতীকের তালিকায়? না, তাদের পছন্দ মতো প্রতীক হতে হবে। হ্যাঁ, রিজিডিটি, এবং সেই রিজিডিটিকে তারা অনার করেছেন। তারপরে তারা কি করেছেন? তারা গণভোটের কথা বলে এক ধরনের ধোঁয়াশা তৈরি করেছেন। আর এই যে 5 দফা আন্দোলন, একটা হচ্ছে তারা কি বলছেন, এই প্রতীক ব্যবহারের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা। তুষার, আমি একটু আপনার সাথে যোগ করি। যখন তারা এই 5টি দল আন্দোলনে, 8টি দল 5 দফা দাবি নিয়ে আন্দোলনে গেল যে গণভোট আগে হতে হবে, ঠিক এই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো আগে না পরে হবে গণভোট, সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই। হ্যাঁ, আমি আসছি আপনার মানে, আমি এখানে আসছি। ওনাদের যে 5টা দফা আপনি যদি একবার আমাকে মনে করে দেন, একটা হচ্ছে যে তারা বলেছেন যে জোটবদ্ধ দলগুলি যে একই প্রতীক ব্যবহার করবে, এইটাতে তারা আপত্তি জানাচ্ছেন, তাই না? এটা তারা আপত্তি জানাচ্ছেন, তাই তো? মোটা দাগে দাবি হচ্ছে এইটা। আরেকটা হচ্ছে গণভোটটা ইলেকশনের আগেই করতে হবে। তার মানে দেখেন, গণভোট যদি না হয়, মানে না ভোট দিয়ে দেয় জনগণ, এই জুলাই সনদে কিন্তু বলা আছে প্রস্তাবের মধ্যে যে না হলে পরে কিন্তু এই সমস্ত কিছু বাতিল হয়ে যাবে।